হে আল্লাহ, যা কখনো হওয়ার নয় তা নিয়ে কাউকে আর কষ্ট দিও না। তার কলিজায় সুখ শান্তির বর্ষণ করো মাবুদ। তোমার রহমত নসিব করো। যা কখনো তার হবে না তার জন্য মনে আর মায়া দিও না। আমার জন্য সুখের কামনা করছো নির্লয়না? করো না, লাভ নেই। আমার সমস্ত সুখ আল্লাহ অন্য কারো নামে লিখে দিয়েছেন। প্রিয়তা অসহায় চোখে তাকালো। নরম মনটা ব্যথিত হচ্ছে অজানা অপরাধ বোধে। বিয়েতে না বলার জন্য পূর্বে অপরাধ বোধ হতো, কিন্তু ওভাবে তাকিও না নির্লয়না। আমার জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়াও মুশকিল হয়ে যাবে। প্রিয়তার চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল। এই লোকটা তাকে দেখে যে দুর্বল এটা বুঝতে পারে প্রিয়তা। তাই তো প্রয়োজন ব্যতীত সামনে পড়তে চায় না। কাউকে ইচ্ছে করে কষ্ট দেওয়ার মন মানসিকতা নেই তার। আর যাই হোক, ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখার যন্ত্রণাটা যে কতটা ভয়াবহ তা প্রিয়তার থেকে ভালো আর কে জানে। প্রিয়তা কথা ঘোরাতে হালকা কেশে আস্তে করে বলল, ওগুলো পুরনো কথা। ওসব মনে ধরে বসে থাকলে কি চলবে নাকি জীবন? অসুখ আমার, অসুস্থ আমি। এটা আপনার মনোরোগ। না হৃদয় হরণী, এটা আমার হৃদরোগ। আপনি পাগলামো করছেন শুদ্ধ ভাই। আমি কোনোদিনও আপনার হব না। জানি তো, এভাবে বলে ব্যথা দেওয়ার কি আছে? কণ্ঠটা বোধহয় কাঁপলো শুদ্ধের। প্রিয়তা আর কিছু বলতে পারল না। ভেতর থেকে অযাচিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লোকটাকে ভালোবাসে তাকে, অথচ বিয়ে করে নিয়েছে তার বোন। বিষয়টা অদ্ভুত না? প্রিয়তা ধরে নিল হয়তো বা শুদ্ধ প্রিয়তা ভেবেই প্রিয়স্মিতাকে বিয়ে করেছে। এটা ভাবনায় আসতেই আরো বেশি অপরাধ বোধে কুঁকড়ে গেল প্রিয়তা। শুদ্ধের পাশ কাটিয়ে যেতে নিলেই ধরা গলায় ঢেকে উঠল শুদ্ধ। জানাবার শোনো। আপনা আপনি পা থেমে গেল প্রিয়তার। অনুভূতির সম্মান করতে জানে সে, তাই রাগ করলো না। পেছনে ঘুরে ধীরে বলল, আমি বিবাহিত শুদ্ধ ভাই, কারো স্ত্রী আমি। প্রকাশে ভেঙে পড়ল শুদ্ধ। প্রিয়তাকে অন্তত একবার বুকে জড়িয়ে ধরার অদম্য ইচ্ছা হলো, কিন্তু নিজের সর্বোচ্চ ইচ্ছাকে এবারও পদ তলে পিষ্ট করল শুদ্ধ। সে যে পর পুরুষ। প্রিয়তার সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ল শুদ্ধ। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল প্রিয়তার ফর্সা পায়ে। বিস্মিত হলো প্রিয়তা। পুরুষ হওয়ার দরুন প্রাণ খুলে বিলাপও করতে পারছে না। সকল আর্তনাদ এসে দলা পাকিয়ে যাচ্ছে গলায়। ভেতরের কান্নাগুলো পুরুষ সত্তা যেন দমিয়ে রাখতে চায়। প্রিয়তা কিছু বলার পূর্বেই ব্যাকুল কণ্ঠে শুদ্ধ বলে উঠল, বেঁচে থাকতে তোমার কণ্ঠে আমার বহুল কাঙ্ক্ষিত ভালোবাসি শব্দটা শুনতে পারবো না জানি, কিন্তু জান আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে তো? আমি মরে গেলে চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে অন্তত একবার আমায় জড়িয়ে ধরবে তো? চিৎকার করে না হলেও একবার অন্তত কানে কানে বলবে তো ভালোবাসি? লোকে বলে মৃত মানুষটা কি সব শুনতে পায়, বুঝতেও পারে। আমি শেষ যাত্রায় মিথ্যে হলেও তোমার একটু ভালোবাসা চাই নির্লয়না। একজন মৃত ব্যক্তির শেষ ইচ্ছা ধরে নিও, মনে রাখার জন্য হলেও বলো। চোখের পানি চলে এলো প্রিয়তার। এক মুহূর্ত আর ওখানে দাঁড়াতে পারল না। এসব জটিল পরিস্থিতি মোকাবেলা করতে অভ্যস্ত নয় সে, তাই স্থান ত্যাগ করাই শ্রেয় মনে করল। ঘন কুয়াশায় আস্তরণ মিলিয়ে ঝলমলে রোদ উঠেছে। সকাল প্রায় 10টা। ড্রয়িং রুমে দাঁড়িয়ে বউয়ের অপেক্ষা করতে করতে বিরক্ত হলো প্রণয়। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে হাঁক ছাড়ল, জান, আর কতক্ষণ লাগবে? আমি উপর আসলে কিন্তু তোর খবর করে ছাড়বো। আসছি, আর 2 মিনিট। চেঁচিয়ে জবাব দিল প্রিয়তা। ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। পাশে তাকাতেই দেখলো রাজ মিটমিটিয়ে হাসছে। ভ্রু কুঁচকে এলো প্রণয়ের। কি এমন ক্যাবলার মতো দাঁত বের করে হাসছিস? রাজ কিছু বলার জন্য মুখ হা করে আবারও বন্ধ করে নিল। ছোট ভাইদের সাথে বাদরামি ইস্ট ওকে, কিন্তু বড় ভাইয়ের সাথে নো নো নো, সেফটি মাস্ট। কি ভাবছিস? মাথা চুলকালো রাজ। হাসি চেপে মুখ সিরিয়াস করে বলল, মহিলাদের সাজতে একটু বেশি সময় লাগে দাদান। ইটস ইউনিভার্সাল প্রবলেম। মুখে কিছু না বললেও মনে মনে প্রণয়ও সহমত জানালো। এই যে শুনছেন, এদিকে আসুন তো। পূর্ণতার ডাকে চলে গেল রাজ। এতক্ষণ সোফায় বসে বসে সবই দেখছিল প্রিয়স্মিতা। রাজ যেতেই ধীর পায়ে এগিয়ে গেল প্রণয়ের নিকট। প্রণয় যেন দেখেও দেখলো না। হাসলো প্রিয়স্মিতা। ঠোঁট বাঁকিয়ে বলল, আমার বোনকে বোকা বানানো খুব সহজ, তাই না মিস্টার এয়াসার? একদম বোকা শোখা ভোলাওয়ালা অবলা একটা মেয়ে। প্রণয় আবারও পাত্তা দিল না। প্রিয়স্মিতাও ওই নীরব অপমানটা গায়ে মাখলো না। বাঁকা হেসে মনে মনে বলল, জীবনের শেষ দিনটা ভালো মতো বেছে নিন মিস্টার অপরাধী। প্রণয় ফিরে তাকালো প্রিয়স্মিতার পানে। ওর এক্সপ্রেশন দেখে মনে মনে হেসে বলল,
হারামিতে আমার থেকে কোনো অংশে কম যাও না। আই ইমপ্রেসড। যাক, এই বংশে কেউ তো আছে আমার মতো। দ্রুত প্রিয়স্মিতার কথার মানে ঠিকই বুঝলো, রহস্যময় কণ্ঠে বলল, সেম ডিএনএ, কিন্তু আফসোস আমি অপরাধী পছন্দ করি না। ক্রাইম দেখলে হাত নিষ্পিস করে ক্রিমিনালকে শাস্তি দেওয়ার জন্য। নীরব হাসলো প্রণয় অদ্ভুত কণ্ঠে বলল, এর জন্যই তুমি এই বংশের সবার থেকে ডিফারেন্ট। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। তুমি আমার শত্রু মনে করলেও আমি তোমার শত্রু মনে করি না, কারণ তুমি অনেক ছোট। ওই স্ট্যান্ডার্ডেই বড় না। তুমি আমার বোন, আর তুমি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছ। আমি যেমনই হই, ভালো কর্মে আমি আমার ভাই বোনদের সর্বদাই অ্যাপ্রিসিয়েট করি। তুমি যে দায়িত্ব পেয়েছো, নিষ্ঠার সাথে তা পালন করো। সেই দোয়াই করি এই মিশনটা যদি সাকসেস করতে পারো, তাহলে তোমার বড় দাদানের কাছ থেকে একটা উপহার তুমি নিশ্চয়ই পাবে। অমন নির্ভীক চোখ দুটো দেখে মুখ বন্ধ হয়ে গেল প্রিয়স্মিতার। অবাক হতেও যেন ভুলে গেল। প্রণয় আর কিছু বলল না, সামনে তাকিয়ে পুনরায় প্রিয়তার উদ্দেশ্যে হাঁক ছাড়ল, উঁচু গলায় ডেকে বলল, যদি 30 সেকেন্ডের মধ্যে না নামিস, আমি উপরে আসবো। বলতে বলতে আপনা আপনি মুখ বন্ধ হয়ে গেল প্রণয়ের। আকস্মিক গভীর চোখ দুটো স্থির হয়ে গেল যেন। প্রিয়তার চঞ্চল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নেমে আসছে। ল্যাভেন্ডার রঙের ফুল স্লিপ জর্জের 3 পিসে হুড়পড়ি লাগছে। এক এক করে শরীর ধাপে পা রাখার সাথে সাথে দুলে উঠছে হাঁটুর সরানো উন্মুক্ত খোলা চুল। প্রিয়তা ব্যস্ত হাতের সামনে অবাধ্য চুলগুলো কানের পিঠে গুঁজে বলল, উফ, আসছি, এত তাড়া দিলে কি চলে? আমি ঠিকমতো লিপস্টিকটাও পরতে পারলাম না। প্রিয়তা এক দৌড়ে চলে এলো প্রণয়ের নিকট। প্রণয়ের দৃষ্টিতে ভারী মুগ্ধতা, তবে সেটা লক্ষ্য করলো না প্রিয়তা। অভ্যাসবশত কাঁধের ব্যাগটা খুলে প্রণয়ের হাতে দিয়ে দিল। ঠোঁট চেপে মুচকি হাসলো প্রণয়। ব্যাগটা নিয়ে নিজের কাঁধে ঝুলালো। প্রিয়তার হাবভাব দেখে খটকা লাগলো প্রিয়স্মিতার। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, এত সেজে কোথায় যাচ্ছিস? ঝরঝরে হেসে প্রিয়স্মিতাকে জড়িয়ে ধরল প্রিয়তা। উৎফুল্ল কণ্ঠে বলল, পরীক্ষা দিতে যাচ্ছি আপু। নিশ্চিন্ত হলো প্রিয়স্মিতা। গালে হাত রেখে আদুরি কণ্ঠে বলল, ভালো মতো মনে করি দিস, তাড়াহুড়ো করিস না। আচ্ছা আপু। প্রিয়তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল প্রণয়। সন্তপনে চেপে ধরল কোমল হাতের মুষ্টি। চল, দেরি হচ্ছে তো। চলুন। ওরা যেতে ধরলেই পেছন থেকে ডেকে উঠল অনন্যা বেগম। ওনার দু হাতে দুটো দুধের গ্লাস। প্রিয়, দাঁড়া, দুধ না খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছিস কেন? ভর্তি দুধের গ্লাসটা দেখে মুখ কুঁচকে নিল প্রিয়তা। অসহায় চোখে তাকালো প্রণয়ের পানে। তবে প্রণয়ে আরও এক ধাপ এগিয়ে অনন্যা বেগমকে বলল, সে জম্মু, গ্লাসটা আমাকে দাও। অনন্যা বেগম নিশ্চিন্ত হলেন। এক গ্লাস প্রণয়ের হাতে দিয়ে অন্য গ্লাস দিল প্রিয়স্মিতাকে। প্রিয়স্মিতার আবার অত নখরা নেই, তার দুধ খেতে ভালোই লাগে। প্রিয়তার নাকের কাছে গ্লাস ধরল প্রণয়, কঠিন কণ্ঠে বলল, হু হা হ্যাঁ না, কিচ্ছু শুনবো না, চুপচাপ হা কর। প্রিয়তার কাঁদো কাঁদো ভাব, মুখ লোটকে করুণ কণ্ঠে বলল, বিশ্বাস করুন প্রণয় ভাই, বড় বিশ্রী স্বাদ আর কি মারাত্মক গন্ধ। ঘোর বিরোধিতা জানালো প্রণয় শান্ত গলায় ধীরে ধীরে বলল, একদম বদনাম করবি না, হাই প্রোটিন। মুখ কুচকালো প্রিয়তা গ্লাসটা ঠেলে দূরে সরিয়ে বলল, দুধ এত ভালো লাগে, আপনি নিজেই খেয়ে নিন, ওই প্রোটিন আমার লাগবে না। চোখের দৃষ্টি সরু হলো প্রণয়ের। ঠোঁট কামড়ে হাসলো, কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, সকালে তো খেলাম, ওটা বেস্ট ছিল। আই ডোন্ট লাইক কাউ মিল্ক। জবাব শুনে বিষম খেল প্রিয়তা। চোখ বড় করে তাকালো প্রণয়ের দিকে। মনে মনে নির্লজ্জ বলতে ভুলল না। আর বেশি বাক্য ব্যয় না করে বা হাতে প্রিয়তার নাক টিপে ধরল প্রণয়। জোর জবরদস্তি খাইয়ে দিল পুরো গ্লাস। পকেট থেকে রুমাল বের করে ঠোঁট মুছতে মুছতে বলল, ভালোই ভালো লক্ষ্মী মেয়েটার মতো খেয়ে নিলে এসব করতে হতো না। অভিমানে মুখ বাঁকালো প্রিয়তা। অনন্যা বেগম মুচকি হেসে চলে গেলেন। পরপর বেরিয়ে গেল প্রণয়। প্রিয়তা কেবল নির্বোধের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল প্রিয়স্মিতা। সে যত দিন যাচ্ছে শুধু অবাক হচ্ছে। সে লক্ষ্য করছে প্রিয়তার সাথে থাকা কালীন আবরার শিকদার প্রণয়ের মধ্যে পাপের আভাস পাওয়া যায় না। এমনকি ওই মুহূর্তটাতে তাকে দেখলেই মনেই হয় না সে কোনো ভুল করতে পারে। অথচ আরও বেশি অবাক লাগে তখন যখন অমন একজন অপরাধীকে তার বোনের প্রতি সর্বসমর্পিত হতে দেখা যায়। প্রিয়স্মিতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকু নিশ্চয় বুঝেছে যে আবরার শিকদার প্রণয় এই পৃথিবীতে কাউকে ভালোবাসুক আর না বাসুক, তার বোনকে কলিজার ভেতর ভরে রাখে।
এমনকি তার বোনের এত বড় মাপের অপরাধের একমাত্র দুর্বলতাও বটে। প্রকৃতপক্ষে আবরার শিকদার প্রণয়ের সাম্রাজ্যের সব থেকে ফাটল, তবে এ সকল ব্যক্তি সম্পর্কে উদ্যোক্ত দেশ ও জনগণ, সাধারণ মানুষের নিরাপত্তা। তবে এতটুকু পরিষ্কার বুঝেছে প্রিয়স্মিতা যে আবরার শিকদার প্রণয় নিজেই চায় যে তাকে ধরা হোক, তাকে প্রতিরোধ করা হোক। সে চাইলেই এসব কিছু বন্ধ করে দিতে পারত, কিন্তু সে এমন করছে না। সোফায় বসে পড়ল প্রিয়স্মিতা, তার মাথা গুলিয়ে যাচ্ছে। এমন একজন অপরাধী সে কেনই বা যেচে ধরা পড়া দিতে চাইবে, যেখানে জানে একবার ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। সে চিরদিনের জন্য হারাবে তার ভালোবাসা, তার দুর্বলতা। এত যখন ভালোবাসে তখন কেন দীর্ঘ জীবনের সমাপ্তি চাচ্ছে? আসলে কি চায় এএসআর? হাজার হাজার প্রশ্ন, কিন্তু কোনো ঠিক উত্তর নেই প্রিয়স্মিতার ঝুলিতে। কেমন গোলকধাঁধা লাগছে সব কিছু। বোনের মুখটা দেখলে প্রচণ্ড মায়া হয়, আবার যখন মনে পড়ে নিজের বোনের সুখের জন্য হাজার হাজার মা বোনকে সে নরকে ঠেলে দিচ্ছে, তখন নিজের প্রতি ঘৃণা আসে। সে অনেকবার চেয়েছে পেন ড্রাইভ সহ সকল প্রমাণ সরকারের হাতে তুলে দিতে, কিন্তু প্রতিবারই বোনের নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। আবার আরেকটা বিষয়ও বড় গোলমেলে, যে এএসআর সম্বন্ধে এত বছর কেউ এক চুলো প্রমাণ জোগাড় করতে পারেনি, সেখানে সে এত সহজে কিভাবে সব কিছু হাতে পেয়ে গেল? এত এত প্রশ্নের একটাই উত্তর প্রিয়স্মিতার মনে উকি দিল, যা বড় ভয়ানক। তার মানে সরকার নয়, আবরার শিকদার প্রণয় নিজেই নিজের ধ্বংস চায়। সে বিশাল পাপের সাম্রাজ্য সে গড়েছে, সে নিজেই সেই সাম্রাজ্যের পতন চায়। সর্বোপরি আবরার শিকদার প্রণয় মৃত্যুকে কবুল করে নিয়েছে, এখন শুধু প্রিয়স্মিতার অপেক্ষা। BMW 7 সিরিজের কালো গাড়িটা এসে বিভৎসভাবে ফেসে গেছে ঢাকা শহরের বিখ্যাত জ্যামে। চারিদিকে যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া, ঠাটা পড়া রোদ আর জটলা পাকানো মানুষের ক্যাচ ক্যাচে মাথা ধরে যায় যেন। মিনিট বিশেক একটানা ঠায় বসে থাকতে থাকতে বিরক্ত ধরে যাচ্ছে প্রণয়ের। কপালের নিচে তৈরি হচ্ছে একের পর এক দৃষ্ট ভাঁজ। হাতের ঘড়িতে সময় দেখে নিল প্রণয়। অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে বাঁচতে এসি অন করে দিল। শিকদারদের সুদর্শন বড় ছেলে সাথে থাকলে কোনো টাইমই বোরিং লাগে না প্রিয়তার নিকট, তাই এবারও লাগলো না, বরং সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান ছেড়ে দিল। প্রণয়ের অরুর উপর বসে শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে প্রিয়তা। কেবল বসে থেকেই ক্লান্ত হয়নি, রীতিমতো প্রণয়ের নিঃশ্বাস অতিষ্ঠ করে তুলেছে। শরীরের সাথে চেপে বসতে বসতে চেষ্টা চালাচ্ছে একদম বুকের গভীরে ঢুকে পড়ার। প্রিয় পুরুষটাকে আদর করতে করতে তার রীতিমতো খপাত করে খেয়ে ফেলার মুড হচ্ছে। কখনো দু গাল টেনে দিচ্ছে, তো কখনো দু গাল চেপে ধরে ঠোঁটে ঠেসে ঠেসে চুমু খাচ্ছে। আবার মাঝে মাঝে অতিরিক্ত উগ্রতায় আঁচড়, কামড়, খামচি এসবও দিচ্ছে। কি এক বিড়ম্বনা! প্রিয়তার ধারালো নখ আর দাঁতের ভালোবাসায় ইতিমধ্যে রক্তাক্ত হয়ে গেছে প্রণয়। তার ডার্ক রেড ঠোঁটের চামড়া উঠে ব্লাড গ্লিস করছে। পিঠ ও বাহুতে অসংখ্য খামচির দাগ পড়েছে সম্ভবত, তবে ফুল হাতা শার্টের জন্য দৃশ্যমান নয়। গলায় ও গালে ছোট বড় অসংখ্য কামড়ের দাগ। প্রিয়তা চাচ্ছে প্রণয় ভাই তাকে কিছু বলুক, একটু বকুক, একটু শাসন করুক, তবে সেসবের ধারের কাছেও নেই প্রণয়। বারণ করা তো দূরের কথা, প্রিয়তার এত এত আদর আহ্লাদ পাত্তাই দিচ্ছে না। এতে করে আরো বেশি অধৈর্য হয়ে উঠছে প্রিয়তা। শার্টের কলার টেনে ধরে মুখ ডুবালো গলায়, সাথে সাথে শক্ত হাতে স্টারিং চেপে ধরল প্রণয়। দু চোখের পাতা বুজে এলো অটোমেটিকলি। গলায় নরম নরম ঠোঁটের স্পর্শ আঁকতে আঁকতে কাঁধের শার্ট সরিয়ে ঘাড়ে নাক ডুবালো প্রিয়তা। সেখানেও আলতো স্পর্শের নরম ঠোঁট বুলিয়ে দিল। তপ্ত একটা চুমু আঁকলো নির্বৃত্তে। বুক ভরে একটা মাত্র নিঃশ্বাস টানলো প্রিয়তা। এতেই যেন সব উগ্রতা শিথিল হয়ে গেল নিমেষেই। প্রিয় ঘ্রাণটা মস্তিষ্কে পৌঁছাতেই বেসামাল হয়ে পড়ল প্রিয়তা। ন্যানো সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক থেকে নিঃসৃত হলো লক্ষাধিক ডোপামিন ও অক্সিটোসিন।
এক প্রকার কড়া ড্রাগের নেশায় আচ্ছাদিত হলো প্রিয়তার ইন্দ্রিয়। লম্বা লম্বা নিঃশ্বাসে পুরুষালী দেহের প্রিয় ঘ্রাণটা ফুসফুসে ভরে মরিয়া হয়ে উঠল সে। শ্বাস ভারী হয়ে উঠেছে প্রণয়ের, হাত কাঁপছে, হৃৎপিণ্ড ছুটছে তুফানের গতিতে। উগরে আসা বেসামাল অনুভূতির জোয়ার গলিতে ব্যস্ত প্রণয় নিঃশ্বাসের অস্ত্রতা শান্ত করার চেষ্টায় মরিয়া। তাদের শারীরিক ও আন্তরিক নৈকট্য দেখে বোঝার উপায় নেই যে তাদের দুটি দেহ, দুটি প্রাণ, এবং এক দেখাতেই যে কেউ বুঝে যাবে তাদের দুটি শরীরের একটি প্রাণ। সিগন্যাল গ্রিন হতেই গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। প্রিয় মানুষটার বুকের উষ্ণতায় ঘুম ধরে যাচ্ছে প্রিয়তার, কিন্তু এখন তো ঘুমালে চলবে না। পুনরায় মতলব ফাটল প্রিয়তা। দু হাতে শক্ত করে পেট জড়িয়ে ধরল প্রণয়ের। ঘাড়ে গলায় নাক ঘষতে ঘষতে গলার উঁচু হাড়টার টুপুস করে একটা কামড় দিল। চুমু আঁকলো শব্দ করে। বারবার ফোকাস নষ্ট হচ্ছে প্রণয়ের। বুকের ভেতর প্রলয়কারী অনুভূতির সুনামি উঠেছে। মেয়েটা কি বুঝতে পারছে না রাইট টাইমে সে রং কাজটা করছে? কেন এমন ভাবে উত্তপ্ত করছে তাকে? কেন নিজের ধৈর্যের পরীক্ষায়? এখন কি বাসর করার সময়? প্রিয়তা খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে গাঢ় চুমু খেলো। চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়। ডান হাতে কোমর আগলে ধরে বাঁ হাতে ড্রাইভ করছে। আবারও ঠোঁটের দিকে দৃষ্টি গেল প্রিয়তার। সুদর্শন মুখটার পানে চেয়ে থাকতে থাকতে উষ্ণ মনে শীতল ভাবনা এলো। এত কাছে থাকা মানুষটা নাকি কিছুদিন আগেও তাকে অপমান, লাঞ্ছনা, বিষাক্ত বাক্যবাণে জর্জরিত করত। সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে যতবারই কাছে যাওয়ার চেষ্টা করত, ততবারই মানুষটা বুঝিয়ে দিত সে তার জীবনে কতটা মূল্যহীন, অপ্রয়োজনীয়। সেই মানুষটাই আজ তার হাতে নিজের প্রাণটা সমর্পণ করতেও দ্বিধা করে না। আগেও হয়তো করতো না। ভালোবাসা তো একদিনে আসে না। এই মানুষটা তাকে বহুকাল আগে থেকেই ভালোবাসতো বলেই না এত আদর করত, আগলে রাখতো। এই নিষ্ঠুর স্বার্থের দুনিয়ায় বিনা স্বার্থে মানুষ কিছুই করে না। কই, আরও তো অনেক ভাই বোন ছিল, তাদের প্রতি তো এত মায়া কখনো দেখাতো না। অথচ তাকে একটা মশা কামড় দিলেও উন্মাদ করত। এতটাই যখন ভালোবাসতো, তাহলে বারবার কেন ভালোবাসতে দেওয়াল তুলে দিতে চাইতো? কেন তার ভালোবাসাকে পিঞ্জরে বন্দি করতে চাইতো? এর উত্তর নেই প্রিয়তার কাছে। জানে এই মানুষটাও দেবে না। তার মনে জমানো কোটিখানেক প্রশ্ন, তবে একটারও সৎ উত্তর নেই। আর সত্যি বলতে জানতেও চায় না প্রিয়তা। কি হবে জেনে? কিছু জানার বোঝার দরকার নেই, শুধু এই মানুষটা তার কাছে থাকুক। রবের দরবারে এতটুকুই চাওয়া প্রিয়তার। একটা সময় যে মানুষটার চোখে চোখ পড়লে দৃষ্টি লোকাতে হতো, যে মানুষটার প্রতি ছিল পাহাড় সম অভিমান, আজ সেই মানুষটা তার, সম্পূর্ণটাই তার। তাকে সে অনুমতি বিহীন যা ইচ্ছা তাই করে। যেভাবে ছুতে মন চায় সেভাবেই ছুঁয়ে দেয়। ইচ্ছে হলে সারাদিন চোখের সামনে বসে রাখে। কত বড় বেহে আসে এই মানুষটাকে পাওয়া মাত্রই। কত সহজে সে ভুলে গেল অতীতের বিষাক্ত দিনগুলো, যে দিনগুলোতে এই মানুষটাই তাকে কুকুর বিড়ালের মতো দূর দূর করেছে। কতই না কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। ভিক্ষুকের মতো বারবার তার দুয়ারে ফিরে আসার পরও ভালোবাসা দেয়নি, অপমান দিয়েছে, অবহেলা দিয়েছে, মানসিক যন্ত্রণায় পিষে মেরেছে। প্রত্যক্ষ কত সহজে সেসব ভুলে গেল প্রিয়তা। অন্য কোনো আত্মমর্যাদা সম্পূর্ণ মেয়ে হলে কি পারত? নিজের ভাবনায় নিজেই হাঁপিয়ে গেল প্রিয়তা। আত্মমর্যাদা ওটা আবার কি, খায় না মাথায় দেয়? এসব ভারী ভারী অলংকারযুক্ত শব্দ তার সাথে যায় না। সে উচ্চ মাত্রায় একজন অত্যন্ত বেহা, নির্লজ্জ মেয়ে মানুষ। সে মুখ বুজে সব অপবাদ, অপমান মেনে নিয়েছে। এত কষ্টই না এই ছোট্ট বুকটাতে সইত হতো, যন্ত্রণার রাখার জায়গা হতো না। তবু ভিক্ষুকের মতো সেই নিষ্ঠুর মানবের দুয়ারে পড়ে থাকতো প্রতিদিন। তরপাত শুধু সামান্য ভালোবাসার তৃষ্ণায়।
তবে কেবল শুধু 6 বছর কেন, সারাটা জীবনও যদি মানুষটার একইভাবে কষ্ট দিয়ে যেত তবুও কিছু করার ছিল না প্রিয়তার। অপমান, অসম্মান, গোটা একটা জন্ম শেষ করার পরও জীবনের শেষ দিনে যদি মানুষটা এসে বলতো ভালোবাসি রক্তজবা, তবে ওটুকুই হয়তো যথেষ্ট হতো সারা জীবনের অপমান ভুলার জন্য। প্রিয়তার মতে, তোমাদের যদি অতিরিক্ত মান সম্মান থাকে, তুমি যদি অতিরিক্ত আত্মমর্যাদা সম্পন্ন হও, তবে সারা পৃথিবীর সমস্ত সম্মান তোমার জন্য। সব কিছুতে তুমি সযোগ্য হলেও ভালোবাসতে তুমি অযোগ্য। নিজের অস্তিত্বের বাজি লাগিয়ে কাউকে তুমি কোনোদিনও ভালোবাসতে পারবে না, কারণ তোমার প্রথম ভালোবাসা তুমি নিজে। তার মতে ভালোবাসতে হয় নিজের সর্বস্ব লুটিয়ে দিয়ে, নিজের অস্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়ে। ভালোবাসতে হয় বেহেয়া হয়ে, নির্লজ্জের মতো। ভালোবাসলে তোমার লাথি ঝাঁটা খাওয়ার অভ্যাস রাখতে হবে, অপমান অসম্মান অভ্যস্ত হতে হবে। ভালোবাসার অমৃত পান করার আগে বিপরীত দিকের প্রাণনাশী নীল রঙের বিষটাও তোমার পান করতে হবে। তুমি যদি সম্মানের আহুতি দিতে না পারো, তবে আর যাই হোক, ভালোবাসাটা তোমাকে দিয়ে হবে না। প্রিয়তা হাসল, নরম আঙ্গুলগুলো আনমনেই ছুঁয়ে দিল রক্তিম ওষ্ঠে। মতলব বুঝতে পেরে ছোট্ট সত্তাটাকে বুকের সাথে মিশিয়ে নিল প্রণয়। গভীর অশান্ত কণ্ঠে বলল, বড্ড চালাচ্ছিস তুই জান, খুব বেশি চালাচ্ছিস, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। প্রণয়ের কণ্ঠস্বরটা ঘোলাটে, চোখ দুটোতে স্পষ্টতই নেশা জড়ানো। বুকে মাথা রাখতেই হার্টবিটের অস্বাভাবিক গতিবিধি টের পেল প্রিয়তা। অজান্তেই হাত চলে গেল বুকের বাঁ পাশে। অবুঝ চোখে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করল, ওটা ওভাবে লাফাচ্ছে কেন প্রণয় ভাই? আর আপনি এত ঘামছেন কেন? প্রশ্ন শুনে দাঁতের দাঁত চাপল প্রণয়। অশান্ত করে তুলে আবার জিগায় কটমট করে বলল, হরমোনে নাড়ে দিচ্ছে বউ, আসো শান্ত করে দাও। চোখ পিটপিট করে তাকালো প্রিয়তা, ফের নির্বোধের মতো বলল, আমি কিভাবে? ঢং, দিনে 10 বার গোসল করা মেয়েটা নাকি জামাইয়ের হরমোন সম্পর্কে জানে না। তুই আমাকে উত্তপ্ত করিস না, খোদার কসম, গাড়ি চালাতে না পারলে সব ঝাল ছেড়ে দেবো তোর উপর। প্রণয়ের উথাল পাথাল নিঃশ্বাসের অস্থিরতা দেখে ভরকে গেল প্রিয়তা। দূরে সরে গিয়ে চোখ পিটপিট করে তাকালো। মোমের পাহাড়ের আগুন দিয়ে দূরে সরে যাওয়াটা যেন সহ্য হলো না প্রণয়ের। ধমকে সুরে বলল, সরে গেলি কেন? বুকে আয় তাড়াতাড়ি। প্রিয়তা ভয় পেয়ে আবারও বুকে মাথা রাখলো। ডিস্টার্ব করবি না কবুতরের বাচ্চা, আরেকবার জানালে কি করবো আমি নিজেও জানি না। প্রয়োজনে তুই আলাদা করে পরীক্ষা দিবি, তবুও তোকে দেখে ছাড়বো। শীতল হুমকি শুনে কলিজায় কামড় দিয়ে উঠল প্রিয়তার। বেশ কিছুক্ষণ ঘাপটি মেরে পড়ে রইল বুকের ওপর, কিন্তু প্রিয়তা আবারও বেশিক্ষণ মুখ বন্ধ করে বসে থাকতে পারল না। পেটের মধ্যে কথা জমতে জমতে বদ হজম হয়ে যাওয়ার উপক্রম। তাই হলো, শুধু শুধু বসে থেকে শান্তি পাচ্ছে না প্রিয়তা। পেটের ভেতর কিলবিল করছে শয়তানি। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, মিথ্যা নয়। প্রিয়তার পেটের ভেতর উকি দিল একটা ঝাক্কাস বুদ্ধি। ভয়ে ভয়ে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয় একদম সিরিয়াস, তার আগ্র দৃষ্টির সামনে সড়কে ডান হাতে সুনিপুণ ভঙ্গিতে ঘোরাচ্ছে গাড়ির স্টারিং। শালার এ সামান্য দৃশ্যটা দেখেও লোভ সামলাতে পারল না প্রিয়তা। মুখ হা করে বিশাল একটা ক্রাশ খেয়ে বসলো গরম গরম। মনে মনে বলল, কি চিজ পাঠালে আল্লাহ! যতই দেখি ততই তৃষ্ণা বাড়ে, কোনোভাবেই মন ভরাতে পারি না। শিকদারদের ডিএনএতে কিছু তো একটা ব্যাপার আছে। দেখতে দেখতে হঠাৎ মুখ ফসকে বলে বসল, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছো, তোমাকে দেখে মনের মধ্যে দুষ্টু দুষ্টু ফিলিংস জাগে। তুমিও বড় হয়ে ইডিয়েট মাথা মোটা হয়েছ। ভেবেছিলাম বড় হলে হাঁটুর বুদ্ধি মাথায় উঠবে, কিন্তু তার বদলে গাধি হয়েছ। পাল্টা জবাব দিতে নিলেই ফন্দির কথা পড়ে গেল প্রিয়তার। লক্ষ্য থেকে সরে যাওয়ার জন্য নিজেই নিজেকে গাল মন্দ করল। খানিক থিতু হয়ে বাঁকা হাসলো প্রিয়তা। প্রণয়ের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে নিজের মোলায়েন গালটা আস্তে করে ঘষে দিল। অমসৃণ চামড়ায় ইচ্ছাকৃত ঘষা লাগতেই চেঁচিয়ে উঠল প্রিয়তা। আর প্রণয় ভাই ব্যথা লাগে তো? মেয়েটার বাদরামিতে অতিষ্ঠ হয়ে উঠল প্রণয়। মেয়েটা চালাক হয়ে গেছে, এখন আর খচা দিলে গায়ে মাখে না। ধৈর্য ধরল প্রণয়, অসহনীয় কণ্ঠে বলল, উফ, আবার চালাচ্ছিস তুই?
জানা দিয়ে বাইরে ছড়ে মারবো এবার। প্রিয়তা গাল ফুলালো, প্রণয়ের দু গালে হাত বুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনার এগুলো আমায় ব্যথা দিল, আর আপনি উল্টো আমাকেই বকলেন। আপনি খুব 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 পচা প্রণয় ভাই। ঠোঁট চেপে হাসলো প্রণয়। প্রিয়তা ছোট ছোট করে তাকালো, সন্দিহান হয়ে বলল, আপনি হাসছেন? সত্যি সত্যি আপনার এগুলো ব্যথা দিয়েছে আর আপনি হাসছেন? নতুন বেডি পেয়েছেন বুঝছি, বুঝছি তো এখন আমি। তাই এখন আমাকে ব্যথা পেলেই বা আপনার কি? হোয়াট? নতুন বেটি? পুরনো শাকচুরি সামলাতে পারি না, আবার নতুন ভূত নিয়ে আনবো? পাগল নাকি? সিরিয়াস মুখে বলল প্রণয়। প্রিয়তা এবার রেগে গেল, প্রণয়ের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, আমি শাকচুন্নি? ছি! দেখুন, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আমার মতো সুন্দরী আর কোথাও দেখেছেন? প্রণয় চোখ সরু করে তাকালো, ভালো মতো দেখার চেষ্টা করে বলল, সুন্দর কোন দিক থেকে? হ্যাঁ হ্যাঁ, নতুন বেডি পাইছেন তো? আমার সৌন্দর্য এখন চোখে পড়বেই না আপনার। আপনার দাড়িগুলো আমায় খুঁচিয়ে খুঁচিয়ে ব্যথা দিল আর আপনি কিছুই বললেন না। শুনুন, আপনার সাথে কথা নেই আমার। মুখ ঘুরিয়ে নিল প্রিয়তা। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। এক হাতে প্রিয়তার লম্বা চুলে হাত বুলাতে বুলাতে অতি ধীর কণ্ঠে বলল, সুন্দর কোন দিক থেকে? একটু আগেই কে যেন আমাকে আঁচড়ে কামড়ে রক্ত বের করে দিয়েছিল। আমি কি তাকে অভিযোগ করেছি? অথচ এখন সে ইচ্ছে করে আমার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে চায়। এটা কি দুর্বলের উপর বল প্রয়োগ না? তাকে কি করা উচিত বলো তো? ধরা পড়ে গিয়ে লজ্জায় মিলিয়ে গেল প্রিয়তা। তবে নিজ কুকর্ম স্বীকার করলো না। না বোঝার ভান ধরে বলল, কি করা উচিত আবার? কেউ ইট ছুঁড়লে তাকে পাথর মারতে হয়। সে আপনাকে আঁচড়ালে কামড়ালে আপনিও তাকে আঁচড়ে কামড়ে দিন, হিসেব বরাবর। প্রণয় চোখ ঘুরিয়ে তাকালো, ওষ্ঠ কোণে খেলে গেল চমৎকার এক পাকা হাসি। ঠোঁট কামড়ে ধরে বলল, সত্যি বলছিস? আমি কামড়ালে কিন্তু ইঁদুরের মতো কুটকুট করে কামড়াবো না, আমি ধরলে ভালো মতো। বলে থামলো প্রণয়। বাঁকা হেসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ নো হোয়াট আই মিন? বিশেষ না হলে তোর জামাটা সরিয়ে চেক করে দেখতে পারিস, চোখগুলো এখনো তর তাজা চল করছে। প্রণয়ের কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় কান গরম হয়ে গেল প্রিয়তার। অদৃশ্য হাতে নিজেই নিজের মাথায় চাটি মেরে বলল, এই অসভ্য লাগামহীন লোকটার সাথে আর কোনোদিনও লাগবো না। আগে এমন ভান করে থাকতো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, আর এখন? প্রিয়তার এক্সপ্রেশন দেখে শব্দ করে হাসলো প্রণয়। প্রিয়তার তুলতুলে গালে টপাটপ দুটো চুমু খেয়ে বলল, অভিনয় তুই সবসময় কাঁচা ময়রা পাখি। মত পাল্টে নিল প্রিয়তা। ভেংচি কাটলো, মনে মনে বিড়বিড় করে বলল, আমাকে লজ্জা দেয়া বেটা, দেখাচ্ছি মজা। কোল থেকে নেমে পাশের সিটে বসে পড়ল প্রিয়তা। সন্তপনে ব্যাগের চেন খুলে ডিওর লিকুইড ম্যাট মেরুন লিপস্টিকটা বের করলো। ফোন আর লিপস্টিক নিয়ে আবারও লাফিয়ে প্রণয়ের কোলে চড়ে বসলো প্রিয়তা। পূর্বের ন্যায় পরম মমতায় আগলে নিল প্রণয়। এই বাচ্চাটাকে বুকে নিলে একসাথে অনেকগুলো অনুভূতি মিলেমিশে এক স্বর্গীয় মিশ্রণ অনুভূতির সুখ অনুভব হয়। এই মেয়েটা কেবল স্ত্রী বা প্রেমিকার সমীকরণে সীমাবদ্ধ নয় প্রণয়ের কাছে। এগুলোর থেকে হাজার গুণ শক্তিশালী অন্য এক অনুভূতি হানা দেয় হৃদগহীনে। এই মেয়েটাকে বুকে নিলে সব কিছু ঝাঁপিয়ে কেন জানি পিতৃত্বের স্বাদটা বেশি ভারী লাগে। হয়তো সেদিনের সেই সদ্য নবজাতক দুধের শিশুটাকে বুকে আগলে নেওয়ার পরিণাম এই অনুভূতিটা। এই মেয়েটা তার কাছে প্রেমিকা বা স্ত্রীর থেকে অনেক অনেক বেশি প্রণয়ের সন্তান, তার আত্মার অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসার এক জীবন্ত পুতুল, যাকে ভালোবেসে মরে যেতে এতটুকু দ্বিধা নেই প্রণয়ের। ওই নিষ্পাপ রমণীর ভালোবাসার ফাঁসির দড়িও যেন সুরভির ফুলের বালা। হেসে পাখিটাকে বুকের সাথে লেপ্টে ধরল প্রণয়। কোলে বসেই ঠোঁট বরাবর একটা চুমু ছুঁড়ে দিল প্রিয়তা। মিষ্টি করে হেসে বলল, আই লাভ ইউ প্রণয় ভাই। তো তো আবার কি? আনসার দিন। দেব সময় হলে। ভেঙচি কাটল প্রিয়তা, মুখ বাঁকিয়ে বলল, আপনার সময় হতে হতে দেখবেন প্রিয়তার চুল পেকে বুড়ি হয়ে গেছে। বুড়ি হলেও ছাড়বো না, সে একই নিয়মে দিনে 10 বার গোসল করাবো। দায় সারা জবাব প্রণয়ের। অসভ্য লোক। কাঁধে মাথা এলিয়ে দিল প্রিয়তা। পদ্ম লাল ঠোঁট জড়ায় লুকিয়ে লুকিয়ে গাঢ় করে লিপস্টিক দিল। শুকিয়ে যাওয়ার আগেই টপ টপ করে চোখে, ঠোঁটে, গালে, গলায় 20 থেকে 25টার মতো চুমু দিল প্রিয়তা। সারা মুখ জুড়ে লাল লাল ঠোঁটের ছোঁয়া।
যদিও ব্যাপারটা লক্ষ্য করলো না প্রণয়। প্রিয়তা আবার কৌশলে টিস্যু পেপারে রিমুভার দিয়ে ঠোঁটের লিপস্টিকটুকু তুলে দিল। প্রণয়কে দেখিয়ে দেখিয়ে রক্তিম ঠোঁটে স্ট্রবেরি লিপ জেল দিল প্রিয়তা। প্রণয় নির্বাক কণ্ঠে বলল। লোভ দেখাচ্ছিস? শয়তানি হাসল প্রিয়তা, কণ্ঠে হতাশা নিয়ে বলল। কি লাভ? আপনি তো লোভিত না। শুধু এক্সামটা দিয়ে বের হ, তারপর দেখাবো আমি লোভিত কিনা বা কতখানি লোভিত। এতক্ষণ যা জ্বালিয়েছিস তার 100 গুণ উসুল করে নেব, প্রমিস। দুঃখিত, ভয় পেলাম না। ঠিক আছে। এনএসজির সবচেয়ে কাছের হোটেলটার নাম কি জানো? আতকে উঠল প্রিয়তা, চোখ বড় বড় করে তাকালো। গাড়িটা বসুন্ধরা আবাসিক চত্বরে ঢুকাতেই প্রিয়তার বায়না ধরে বসলো। প্রণয়ের গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল। আইসক্রিম খাবো। এখন না, পরে খাবি। না, আমি এক্ষুনি খাবো। জান, প্লিজ। অসহায় চোখে তাকালো প্রণয়। তার আহ্লাদি বউয়ের এত আদুরে আবদার তো আর না করা যায় না। গাড়ি সাইড করে দাঁড় করালো প্রণয়। দু হাতে পিঠ জড়িয়ে ধরে মসৃণ কপালে চুমু দিল। নরম গলায় আদেশ দিয়ে বলল। ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি, তুই চুপটি করে বসে থাক। প্রিয়তা ওপর নিচ মাথা ঝাঁকালো, হাসলো প্রণয়, গাল টেনে দিয়ে বলল। গুড গার্ল। প্রিয়তাকে ছেড়ে বাহিরের রাস্তায় পা রাখতেই ভ্রু কুঁচকে গেল প্রণয়ের। কিছু দূর তাকিয়ে দাঁতে দাঁত চাপল। যাওয়ার পূর্বে চাবি দিয়ে ডোর লক করে গেল। জনবহুল নগরীতে ব্যস্ত সড়কের অবস্থা যা ইচ্ছে তাই। দ্রুত পা চালাচ্ছে প্রণয়। কেমন অদ্ভুত লাগছে তার। পথচারীরা কেমন অদ্ভুত নজরে তাকাচ্ছে তার দিকে। সবার এমন চাহনি দেখে খানিক অসহ্য হলো প্রণয়। এভাবে দেখার কোনো কারণ খুঁজে পেল না। আইসক্রিম পার্লারের স্টাফগুলোর কেমন হাঁ করে তাকিয়েছিল মুখের দিকে। তবে এসবের দিকে বিশেষ দৃষ্টি দিল না প্রণয়। ম্যাঙ্গো আর চকলেট এই দুটো ফ্লেভারের আইসক্রিম কিনে ফিরে এলো প্রিয়তার কাছে। আইসক্রিম দুটো প্রিয়তার কোলে রেখে বলল। কি বাচ্চামি করেছিস? প্রিয়তা কথায় পাত্তা দিল না। আইসক্রিমের প্যাকেট খুলে মনের সুখে চকলেট আইসক্রিমটা খেতে লাগলো। কথা বলতে নিয়ে হঠাৎ প্রণয়ের মুখ পড়ল ফ্রন্ট মিররে। লোকে অদ্ভুত চোখে তাকানোর কারণ মুহূর্তেই বুঝে গেল প্রণয়। বউয়ের কল্যাণে আজ তার অর্জিত ইজ্জতের দফা রফা। কাল নিশ্চয়ই দেশের প্রথম পত্রের দৈনিক সংবাদের প্রথম পত্রে বড় বড় করে ছাপা হবে। টিএস কার্ভসের ওনার আবরার শিকদার প্রণয় সারা মুখে ঠোঁটের ছাপ রেখে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। রুমাল দিয়ে ঠোঁটগুলো উঠাতে নিলেই দায়সারা কণ্ঠে প্রিয়তা বলে উঠল। ঘষে ঘষে লাল করে ফেললেও এই ঠোঁটগুলোকে আমি ভালোবেসে এঁকেছি। ওগুলো অত সহজে উঠবে না। প্রণয় ভ্রু কুঁচকে তাকালো, শয়তানি হাসি দিল প্রিয়তা। রসিয়ে রসিয়ে ফের বলল। আপনার পকেটের পুরো 35,000 টাকা মেরে এই লিপস্টিকটা কিনেছি। যদি সামান্য রুমালের ঘষায় উঠে যায় তাহলে কি ইজ্জত বাঁচবে? কপালের ভাঁজ আরো কুঞ্চিত হলো প্রণয়ের। আবরার শিকদার প্রণয়ের সামান্য বাচ্চা বউয়ের কাছে হেরে যাবে। ইম্পসিবল, এটা তো হতেই পারে না। প্রিয়তার হাতের কবজি ধরে হ্যাসকা টান দিল প্রণয়। আইসক্রিমের খেলায় ডুবে থাকা প্রিয়তা তাল সামলাতে পারল না। ঝড়ের বেগে মুখ থুবড়ে পড়ল প্রণয়ের প্রশস্ত বুকে। হাতে থাকা আইসক্রিম গলে গলে টপ টপ করে পড়ছে কুনোয় বিয়ে। কোমর চেপে ধরে প্রিয়তার ভাষা ভাষা মনোমুগ্ধকর ঠোঁট দুটোর দিকে তাকালো প্রণয়। বা হাতে আস্তে করে চেপে ধরল প্রিয়তার চোয়াল। গভীর নীলাভ চোখে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল। তাহলে চল, আজ বাজি হয়ে যাক, দেখি কে কার গায়ে কতটা উগ্রতার সাথে ঠোঁট আঁকতে পারে। ব্যথা ভাবি বলে নিজেকে কন্ট্রোল করে সবসময় আস্তে করে ধরি। তাহলে চল, আজকে একটু বন্য হয়ে যাক। বলতে বলতে প্রিয়তার নরম গলায় শক্ত করে দাঁত বসিয়ে দিল প্রণয়। শীতল হুমকিতে গলবিল শুকিয়ে কাঠ হয়ে গেল প্রিয়তার। পরোক্ষ তৃষ্ণায় পানির ভীষণ অভাব বোধ করলো মেয়েটা। অটোমেটিকলি ঠোঁট ফাঁক করে আর্তনাদ বেরিয়ে এলো। বুকের ওঠানামা অস্বাভাবিক হারে বাড়ছে প্রিয়তার। সে এখন কিছুতেই খেই হারাতে চায় না। লম্বা লম্বা শ্বাস টেনে দ্রুত প্রণয়কে নিজের থেকে আলাদা করার চেষ্টা করলো প্রিয়তা। কিন্তু তার এতটুকু নরম শরীর কি আর পারে ওই বিশাল দেহী মানুষটার সাথে? প্রণয়কে আরো গভীরে হারিয়ে যেতে দেখে হাঁসফাঁস করে উঠল প্রিয়তা। প্রণয় পিঠ আঁকড়ে ধরলে শক্ত করে। শরীরের উত্তাপ বাড়ছে। দেহ মনের নিয়ন্ত্রণ হারাচ্ছে ধীরে ধীরে।
সীমানা ছাড়াচ্ছে পূর্বের হার মেনে নিল প্রিয়তা। স্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করল। আ- আমি আমি রিমুভার দিচ্ছি, প্লিজ এখন না। সরি জান। প্লিজ প্রণয় ভাই, এক্সাম মিস হয়ে যাবে। উদ্দেশ্য যদিও ছিল প্রিয়তাকে সায়স্তা করা, কিন্তু স্পর্শের গভীরতায় কন্ট্রোল হারিয়ে ফেলেছে প্রণয়। চোখ মুখ চিপে আসছে ভয়াবহ নেশায়। প্রণয় ভাই, হুঁশে আসুন। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো প্রণয়ের। বুকের ভেতর উতলে উঠছে লাভানীয় নদী। প্রিয়তার উপর থেকে নিজেকে টেনে হিস্টে নামিয়ে নিল প্রণয়। গাড়ির কাজ নামিয়ে দিল দ্রুত। শার্টের বোতাম খুলে ভেতরে জ্বলে ওঠা আগুন শান্ত করার প্রচেষ্টায় ওড়না ঠিক করে উঠে বসলো প্রিয়তা। লজ্জায় তাকাতে পারছে না প্রণয়ের দিকে। তাদের কর্মকাণ্ডে লজ্জায় আইসক্রিম দুটোও যেন পানি পানি হয়ে গেছে ইতিমধ্যেই। প্রিয়তা রিমুভার দিয়ে নিজের হাতে সযত্নে লিপস্টিকের দাগগুলো তুলে দিল প্রণয়ের মুখ থেকে। এই পাগলাটের উন্মাদ লোকটাকে নিয়ে মহা বিপদে আছে সে। প্রণয় ঘাড় ঘুরিয়ে তাকালো প্রিয়তার দিকে। 2 মিনিটেই মেয়েটাকে এলোমেলো করে দিয়েছে সে। প্রণয় কোমর টেনে ফের কাছে টেনে নিল নিজের বাবুই পাখিটাকে। কোমল ঠোঁট চিরে বেরোনো রক্তটুকু পরম যত্নে মুছে নিতে নিতে বলল, ব্যথা পেয়েছিস খুব? উহুম, লিপস্টিক রিমুভার যেহেতু আছে সেহেতু ধরে নিতে পারি। ওতে আয়না, চিরুনি, টিপ সবই আছে। বের করো গুলো। প্রিয়তা চোখের ভারী পল্লব ঝাপটে তাকালো। লজ্জা রাঙানো লাল লাল গাল দুটোতে ভারী সোহাগের ছাপ। প্রিয়তা কিছু বলল না। ব্যাগ থেকে চিরুনি আর এক পাতা কালো টিপ বের করে দিল প্রণয়ের হাতে। প্রণয় পুনরায় আদরে গুছিয়ে নিল নিজের ময়না পাখিকে। যত্ন করে ছোট একখানা কালো টিপ পরিয়ে দিল 2 ভ্রুর মাঝে। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করল। দেখতে দেখতে গাড়ি এসে থামলো নর্থ সাউথ ইউনিভার্সিটি পার্কিং লটে। সম্মুখে ঝা চকচকে বিশাল অট্টালিকা ভবন। বিশাল ক্যাম্পাস জুড়ে সহস্রাধিক শিক্ষার্থীর আনাগোনা। প্রণয় গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দিল প্রিয়তার সম্মুখে। স্বামীর নির্ভরযোগ্য হাত ধরে নেমে এলো প্রিয়তা। গাড়ি থেকে নামতেই হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল প্রিয়তার। প্রচণ্ড হিংসায় জ্বলে গেল মুহূর্তেই। আশেপাশে তাকিয়ে দেখলো উপস্থিত সব মেয়েরাই হাঁটা থামিয়ে দিয়েছে। চোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়ে আছে তার একটা মাত্র স্বামীর দিকে। ভাবনাখানে এমন যেন জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষ দেখলো। আর থাকবেই না বা কেন। PS ক্রপসের ওনার ইন্ডাস্ট্রিজ আবরার শিকদার প্রণয়কে তারা জীবনে প্রথমবারের মতো তো দেখলো। এতদিন তো শুধু ম্যাগাজিন আর খবরের কাগজে দেখে এসেছে। এতদিনের ক্রাশকে আচানক সামনাসামনি দেখলে রিয়াকশন তো এমনই হওয়ার। তবে প্রণয় এর সেসবের কোনো ধ্যান নেই। সে গাড়ির ডোর লক করে প্রিয়তার মাথায় হাত রেখে ধীরে ধীরে বলল, তোকে যা শিখিয়েছি সব মনে আছে তো তোর? পেপারে সব লিখতে পারবি তো? সারা রাস্তায় শুধু চুমোচুমো করতে এলি, একটু পড়া নিলেও তো পারতি। নরম স্বরে বলা কথাগুলো প্রিয়তার কানে ঢুকলো কিনা কে জানে। সে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে ব্যস্ত উপস্থিত মেয়েগুলোর কেউ তার থেকেও বেশি সুন্দরী কিনা, কারো ড্রেসিং সেন্স তার থেকে আপডেট কিনা। ওকে অন্যমনস্ক দেখে মাথায় আলতো করে গাঁটটা মারল প্রণয়। চাপা রাগ দেখিয়ে বলল, কি সব ভংচং ভাবছিস? সব মনে আছে তোর? হ্যাঁ, সব মনে আছে। আপনি এখন এখানেই থাকবেন। হ্যাঁ, তোকে তো সাথে করে নিয়ে যাব। জবাব শুনে মুখ শুকিয়ে গেল প্রিয়তার। মাথা মোটা ব্রেনলেস লোকটাকে এখন কিভাবে বুঝাবে যে আশেপাশের ডাইনিগুলো তার জামাইকে গিলে খাচ্ছে? না না, জামাইকে এখানে কিছুতেই রাখা যাবে না। পেটের ভেতর কথা গুছিয়ে নিয়ে প্রিয়তা বলতে শুরু করলো। আপনি কিন্তু অসমাপ্ত বাক্য সম্পূর্ণ করতে পারল না প্রিয়তা। আচমকা বাহু টেনে ধরে হ্যাসকা টানে তাকে বুকের সাথে মিশিয়ে নিল প্রণয়। কিছু বুঝে ওঠার পূর্বেই চোখের পলকে একটা দ্রুতগামী বুলেট এসে ছিটকে লাগলো কালো গাড়ির কাছে। বুলেট প্রুফ গাড়িটার জানালায় তো কিচ্ছুই ছিল না। তবে এর জায়গায় যদি প্রিয়তা থাকতো, ব্যাপারটা কল্পনা করতেই কলিজা ছ্যাঁত করে উঠল প্রণয়ের। বুকের রক্ত শুকিয়ে গেল যেন মুহূর্তে।
সম্ভাব্য অন্যের ভয়ে হিতাহিত জ্ঞান হারালো প্রণয়। শক্ত করে বুক পাঁজরে জাপটে ধরল তার প্রাণ পাখিকে। মুহূর্তের মধ্যেই কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না প্রিয়তা। জলবহুল জায়গাটা আতঙ্ক ছড়িয়ে পড়ল নিমিষেই। প্রণয় পাগলের মতো প্রিয়তার চোখ মুখে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করতে লাগলো, তুই ঠিক আছিস জান? আমার ময়না পাখি, তুই ঠিক আছিস? আমার প্রাণের কোথাও লাগেনি তো? প্রিয়তা যেন আজ ভয় পেতে ভুলে গেল। অবাক চোখে চেয়ে দেখলো চিরাচিত্ত গম্ভীর পুরুষটার সেই অচেনা উন্মাদনা। আজ ওই ভয়ার্ত চোখ দুটোর ভাষা পড়তে অক্ষম নয় প্রিয়তা। শান্ত চোখ দুটোতে আজ তাকে হারানোর প্রবল ভয়। প্রচণ্ড ঘাবড়ে গেছে প্রণয়। আসলে পোষা ময়নায় যে কত জ্বালা, যার ময়না আছে কেবল সেই বলতে পারে। প্রণয়ের বুকে মাথা এলিয়ে দিল প্রিয়তা। আস্তে করে বলল, শান্ত হন প্রণয় ভাই, দেখুন ঠিক আছি আমি। মানুষ জড়ো হয়ে হট্টগোল বেঁধে গেল মুহূর্তেই। প্রিন্সিপাল ছুটে এলেন। প্রণয় পরিস্থিতি শান্ত করে প্রিয়তাকে পাঠিয়ে দিল পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ললাটে দীর্ঘ চুম্বন এঁকে বলল, একদম উল্টো বলে চিন্তা করিস না, ঠান্ডা মাথায় দিস কেমন? আমি এখানে আছি। হেসে ভিতরে চলে গেল প্রিয়তা। উপস্থিত সব মানুষ অবাক হয়ে দেখল আবরার শিকদার প্রণয়ের অবিশ্বাস ও সেই অস্ত্রতা, প্রবল হারানোর ভয়। এতদিন যে তারা শুনে আসতো আবরার শিকদার প্রণয়ের কোনো দুর্বলতা নেই, সে কারো পরোয়া করে না, তাহলে এই মেয়েটাকে কি হয় প্রণয় শিকদারের? আর এত ভালোবাসা মেয়েটার জন্য বিস্ময়ে সকলের অন্তর রইল না। গুলিটা তবে ছুড়ল কে? আবরার শিকদার প্রণয়ের কোনো শত্রু নিশ্চয়ই। জাভেদ, ইয়েস স্যার। এনএসইউ এর গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রণয়। চোখ দুটো ভয়াবহ লাল, মুখটা বিভৎস, মাত্রাতিরিক্ত ক্রোধে কাঁপছে প্রণয়। ঘাড় ও কপালে শিরা ফুলে দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। তবে অববয় শান্ত, কণ্ঠস্বরে এক হিমেল শীতলতা। জাভেদকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে আদেশ ছুড়ল প্রণয়, জাস্ট 10 মিনিটের মধ্যে ভাটারা থানা আমার খালি চাই। রিমেম্বার, জাস্ট 10 মিনিট। 10 মিনিটে যদি 11 মিনিটে যায় তবে আজকেই হবে তোমার জীবনের শেষ দিন। মাইন্ডেড। বলে খট করে ফোন কেটে দিল প্রণয়। জাভেদকে হ্যাঁ হু না কিছুই বলারও কোনো ফুসরত দিল না। তার চোখ মুখের সাবলীল রংটা পাল্টাচ্ছে খুব দ্রুত। যেমন কথা তেমন কাজ। 10 মিনিটের মধ্যেই থানা চত্বর একদম ফাঁকা হয়ে গেল। পুলিশ তো কথা, একটা কাকপক্ষীরও অস্তিত্ব নেই সেথায়। এর মিনিট দু একের মধ্যেই কালো পোশাক পরিহিত সুঠাম দেহি কিছু গার্ডস 3 জন লোককে হিড় হিড় করে টানতে টানতে এনে ছুঁড়ে মারল অন্ধকার লকাপে। লোক 3টার চোখ মুখ মৃত্যু ভয়ে নীলচে বর্ণ করছে। তারা গার্ডদের হাতে পায়ে ধরে গড়াগড়ি খেয়ে আকুতি মিনতি করতে লাগলো। জোর হস্তে প্রাণের ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু বিশাল দেহি লোকগুলো একদম নিশ্চুপ, যেন তারা মানুষ নয়, কোনো যন্ত্র, কারো দম দেওয়া পুতুল। জাভেদ দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে ভয়ে ভয়ে তাকাচ্ছে লোক দুটোর দিকে। এদের পরিণতি সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নেই জাভেদের। তবে সে সঠিক বুঝতে পারছে না যে এই মদন দুটো আসলে কি এমন করেছে যার জন্য স্যার এত ঠেকে গেল। তাদের স্নায়ু যে আজ এখানেই শেষ হতে চলছে তাতে কোনো সন্দেহ অবকাশ নেই, কিন্তু কি পদ্ধতিতে মরতে চলছে সেটাই দেখার বিষয়। ভাবনার মধ্যেই আচমকা বিশাল একটা ছায়া পড়ল দরজায়। আতকে উঠে তাকালো জাভেদ। হিংস্র মুখের শান্ত অববয়টা দেখে রুহ কেঁপে উঠল তার। দেখতে দেখতে 9টা বছর পেরিয়ে গেছে, আজও সে এই মানুষটার হিংস্রতার সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। প্রণয় শান্ত। একজন গার্ড এসে নীরবে লকআপের তালা খুলে দিল। হিমেল কণ্ঠে ডেকে উঠল প্রণয়। জাভেদ। চমকে ফিরে তাকালো জাভেদ। লাফিয়ে পৌঁছে গেল প্রণয়ের নিকট। ইয়েস স্যার। প্রণয়ের ছোট্ট আদেশ, কাম। বিশেষ জিনিসপত্রের অর্ডার ছুড়ে দিয়ে সাথে অন্ধকার লোকাপে ঢুকে পড়ল প্রণয়। ভয়ে ভয়ে পিছু নিল জাভেদ। অন্ধকার আচ্ছন্ন লোকাপের ভেতর ভেজা ভেজা ভ্যাপসা দুর্গন্ধ। কেবল মাথার উপর টিম টিম করে জ্বলছে একটা তীক্ষ্ণ পাওয়ারের হলুদ আলো। ওটুকুই ঝাপসা আলোয় প্রণয়ের
এতক্ষণ সুদর্শন মুখটা কি ভয়ানক বিভৎস দেখাচ্ছে এখন, যেন রক্ত পিপাসুর কোনো দানব। মুখের হাড়ের সাথে লেগে থাকা টান টান মাংসের ভয়াবহ আদল দেখে লোক তিনটা হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল লাফিয়ে। কিছু না করতেই হাত পা মচকে প্যানিক অ্যাটাক এসে গেল। তারা প্রাণ ভিক্ষা চাইতেও ভুলে গেল তীব্র ভয়ে। তার কলিজা ধরে টান দিতে যাচ্ছে, যেন দুঃসাহস দেখিয়েছিল। এর নিষ্ঠুর পরিণাম তো ভুগতেই হবে। প্রণয় ভেতরে প্রবেশ করতেই তার হাতের কাছে সকল যন্ত্রপাতি এনে উপস্থিত করল গার্ডরা। তার মধ্যে উল্লেখযোগ্য দড়ি, রেড অ্যাসিড রড, কাঁচি, নাইফ, রেজার ব্লেড, সিজার, ছুরি ইত্যাদি। ঝকঝকে সার্ভ করা টুলস যুক্ত দেখে গা শিউরে উঠল জাবেদের। প্রণয় ঘাড় বাঁকিয়ে বিভৎস এক ঠান্ডা হাসি দিল। চোখ মুখে লেগে থাকা নির্মম নিষ্ঠুরতাটুকু দেখে তারা বুঝে গেল প্রাণের ভিক্ষা চাওয়ার নিরর্থক। প্রণয় চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসলো লোকগুলোর সামনে। চুলে আঙ্গুল চালিয়ে ব্রাক ব্রাশ করতে করতে বলল, বাবা, সাহস তো বলি হারি। তা কি নাম বাচ্চাদের? এমন প্রশ্নে লোক দুটো ভরকালো। একজন তো প্যান নষ্ট করে দিল এমন ঠান্ডা আচরণে। লোক দুটো চেষ্টা করলো, তবে গলা দিয়ে আওয়াজ বের করতে পারলো না। অবস্থা অবলোকন করে হাসলো প্রণয়। থুতনি চুলকে বলল, চেনিস আমায়? স্যার। তাহলে জানতিস ভালো ভালো যে পাঠিয়েছে বলেই পাঠিয়েছে, রাইট? তোদের কলিজার সাহস দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। প্রশংসার দাবি রাখে তোদের সাহস। এমন কলিজা থাকলে প্রশান্ত মহাসাগর সাঁতরে পাড়ি দেওয়া যাবে। লোক দুটো কম্পিত চোখে তাকালো। প্রণয় স্থির থেকে বলল, কিছুক্ষণ আগে কাকে গান পাঠ করেছিলে জানিস? ওর কিছু হয়ে গেলে আমার কি হতে জানিস? এমন ঠান্ডা আচরণ দেখে লোক দুটো সিটিয়ে গেল। প্রণয়ের চোখের ইশারা পেতেই একটা গার্ড এসে লোক দুটোর মধ্য থেকে একটাকে টেনে আলাদা করলো। মোটা মোটা রশি দিয়ে শক্ত করে বাঁধলো বোবার মতো ছটফট করা উষ্ণ লোকটা। প্রণয় ফের ঠান্ডা মেজাজে বলল, এই যে দেখছিস তোদের সামনে বসে আছি, তোদের মৃত্যুদূত। বিশেষ কর তোদের একটু মারতাম না যদি না আমার দুর্বলতাকে গান পয়েন্ট না করতে। তোরা আমাকে গান পয়েন্ট করতি, একের পর এক বুলেটের ঝাঁচড়া করে দিতে আমার হৃৎপিণ্ড। আমার জানকে নিশানা না করে যদি আমার বুক বরাবর নিশানা লাগাতে, বিশেষ কর একটু তোদের খুঁজতাম না। মারা তো দূরের কথা, কিন্তু তোরা কি করলি? জেনে শুনে আমার সেই জায়গা আঘাত করলি যেটা আমার শরীরের সব থেকে নরম জায়গা, যে জায়গাটা আমি দুর্বল, যে জায়গা আঘাত করলে আমি আর আমার বাপকেও ছাড়বো না। তোদের এমন কঠিন মৃত্যু দেব যে মৃত্যুর পর তোদের রূহগুলো তোদের দেহ শনাক্ত করতে পারবে না। আহত বাঘ একবার তাকে ছেড়ে দেয় যে তার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তাকে কোনোদিনও ছাড়ে না যে তার শাবকের ক্ষতি করার চেষ্টা করে। স্যার, দয়া করে আমাকে মারবেন না, দয়া করে। বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রণয়। নিচে ফেলে রাখা টুলসগুলো টেনে লম্বা গরম লোহার রড টেনে হাতে তুলে নিল। লোকটা কথা সম্পূর্ণ করার পূর্বেই চোখের মণি বরাবর ঢুকিয়ে দিল। ঠোঁটে তার নৃশংস হাসি। কলিজা লাফিয়ে উঠল জাবেদের। মরণ যন্ত্রণায় শরীরের সর্বশক্তি উজাড় করে চিৎকার দিয়ে উঠল লোকটা। তার আর্তনাদ মিশ্রিত শব্দগুলো জেলের চার দেওয়ালের প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। প্রণয় পকেট থেকে নিজের ফোনটা বের করে জাভেদকে ডাকলো। জাভেদ, জি স্যার। ওপেন ক্যামেরা অ্যান্ড রেকর্ড দ্য ভিডিও। আদেশ শুনে চোখ বড় বড় হয়ে গেল জাভেদের। কণ্ঠ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, কিন্তু স্যার। রক্ত লাল চোখে তাকালো প্রণয়। আর কিছু বলার সাহস হলো না জাবেদের। কাপা হাতে প্রণয়ের ফোনটা নিয়ে ভিডিও করতে লাগলো। লোকটা আবারও কিছু বুঝে ওঠার আগেই রডটা টেনে বের করে অন্য চোখে ঢুকিয়ে দিল প্রণয়। হাতে থাকা ফোনটা কেঁপে উঠল জাবেদের। আকস্মিক ব্যথায় আবার আসমান জমিন এক করে চিৎকার দিয়ে উঠল লোকটা। দু চোখ বেয়ে ঝর্ণার ধারার মতো রক্তের প্রতাপ ছুটছে। পাশে বেঁধে রাখা লোকটা জ্ঞান হারালো এসব দেখে। প্রণয় ভয়ানক কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, আমার জানার দিকে, আমার পবিত্র ফুলের দিকে যে যে জানারের বাচ্চা বেজন্মা জারজ নজর দেবে, সেই নজর দেওয়া চোখ দুটো জ্যান্ত উপরে নেবে আমরা শিকদার প্রণয়। বলে রামদা তুলে লোকটার হাত বরাবর সজোরে কোপ দিল।
রক্ত ছিটকে সে লাগলো মুখে। এক কোপেই শরীর থেকে আলাদা হয়ে হাতটা 6 হাত দূরে গিয়ে পড়ল। পুনরায় গগন বিদারী চিৎকার দিয়ে উঠল লোকটা। পরপর কোপে হাত পা সবই আলাদা করে দিল প্রণয়। লোকটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, কেবল গোঙানি। সময়ের সাথে সাথে আরো বেশি হিংস্র হয়ে উঠছে প্রণয়। পায়ের নিচে ফেলে জ্যান্ত জবাই করে দিল। অন্য লোকটার ঘাড় চেপে ধরে জোর জবরদস্তি অ্যাসিডের ড্রামে চুবিয়ে দিল। তবে চিৎকার করতে দিল না লোকটাকে। মুখ কাপড় ঠেসে ভরে দিল। অনিয়ন্ত্রিত ক্রোধে উন্মাদ হয়ে উঠল প্রণয়। উঁচু কাঠের পাটাতনে শুয়ে বিসমিল্লা বলে এক কোপে হালাল করে দিল ওই লোকটাকে। এক নিমিষেই সব ছটফটানি শান্ত হয়ে গেল। লোক দুটোর রক্তে পুরো জলের মেঝে ঢেকে গেছে। রামদা ছুঁড়ে ফেলে মাংস কাটার চাপাতি হাতে নিল প্রণয়। নিজের হাতে মাংস কিমা করার মতো করে প্রথম লোকটার শরীরকে ছোট ছোট পিসে 1100 পিস করলো। মাংস কাটতে কাটতে ঘেমে গেছে প্রণয়। হাত দুটো শুকনো রক্তে চটচট করছে। শার্টের হাতায় কপালের ঘামটুকু মুছে নিয়ে অন্য লোকটাকে ধরল, তবে অজ্ঞান অবস্থায় মারল না। ASR এর ডিকশনারিতে সহজ মৃত্যু নেই। লোকটার জ্ঞান ফিরিয়ে একই পদ্ধতিতে মারল। পুনরায় 1100 পিস করলো। ঘামের সাথে মিলিত তাজা রক্তের ঘ্রাণে কেমন নেশা নেশা লাগছে প্রণয়ের মাথায়। খুন চেপেছিল যেন এতক্ষণ। জাবেদ ভয়ে পুরো ফ্রিজ হয়ে গেছে। তার পা পর্যন্ত গড়িয়ে এসেছে রক্তের ঢেউ। ফোনে রেকর্ডিং চলছে 50 মিনিটের একটি নৃশংস ভিডিও। প্রণয় বসা থেকে উঠে পড়ল। হাত বাড়তেই টিস্যু এগিয়ে দিল গার্ড। মাথা এখন পুরো ঠান্ডা। প্রণয় টিস্যুতে হাতের রক্ত মুছতে মুছতে এগিয়ে এলো জাবেদের নিকট। ভয়ে হাঁটু কেঁপেছে জাবেদের। মুচকি হাসলো প্রণয়, কাঁধ চাপড়ে বলল, গুড জব, ভিডিওটা সেন্ড কর। জানো তো কাকে করতে হবে? বলে বেরিয়ে গেল প্রণয়। তবদা খেয়ে দাঁড়িয়ে রইল জাবেদ। এত নৃশংস হত্যার পরও কোনো মানুষ কিভাবে হাসতে পারে বুঝে আসে না জাবেদের। তবে এসব দৃশ্য নতুন নয়, তবুও সে অভ্যস্ত হতে পারে না এসবে। টানা 3 ঘন্টা পরীক্ষা শেষে ফুরফুরে মনে বেরিয়েছে প্রিয়তা। সারা বছর না পড়েও যেন এমন দুর্দান্ত অ্যান্সার করা যায় তা তনয়া শিকদার প্রিয়তাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। অন্যরা সারা বছর না পড়লেও ফাটিয়ে অ্যান্সার করতে পারবে কেবল নকল করার সুযোগ পেলে। কিন্তু এসব ছোট্টকালীন কাজ কারবারের প্রয়োজন পড়ে না প্রিয়তার, কারণ ঘরে তার আইনস্টাইনের মগজওলা দুর্দান্ত সুদর্শন স্বামী আছে। যা কমন দিয়েছে তার উপরেই পেপার এসেছে। আরও একটা কারণে সাংঘাতিক খুশি প্রিয়তা। প্রায় 6টা মাস পর আবারও সেই প্রিয় বন্ধুর দেখা পেয়েছে। প্রিয়তার এমন রোদ্দুরের ঝলমলে হাসি দেখে অবাক না হয়ে পারছে না অন্যতমা। 4 বছর যে মেয়েটাকে হাসানোর জন্য প্রাণপাত করছে অন্যতমা, তবুও হাসেনি মেয়েটা। আজ সেই মেয়েটার ঠোঁটে থেকে হাসি সরছেই না। কি রে, ওভাবে কি দেখিস? আমি কি বেশি সুন্দর হয়ে গেছি? যাই হোক, তুই বাংলাদেশে এসেছিস আর আমাকে একটাবার ফোন করিসনি পর্যন্ত। ভেরি ব্যাড। দৃষ্টি সরিয়ে মুখ বাঁকালো অন্যতমা। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বলল, তুই তো আর কথাই বলিস না। হঠাৎ করে কুরফুরের মতো উড়ে গেলি। টেক্সের পর টেক্স দিলাম, তোর রিপ্লাই করতি না। ফোন দিল, অ্যান্সার করতি না। দিনের পর দিন তোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু তুই আসতি না। তারপর একদিন জানলাম তুই নাকি কাউকে কিছু না বলে বিদেশ চলে এসেছিস। প্রিয়তা মন খারাপ করলো না, অন্যতমার হাত শক্ত করে ধরে বলল, অনেক ঘটনা ঘটে গেছে, বলবো তোকে কোনো একদিন। সে ঠিক আছে, কিন্তু চিরশ্রাবণের দেশে রোদ্র উঠল কিভাবে? গল্পের অর্ধেক অংশ পরে বলবি বলে তো হারিয়ে গেলি। আজ পেয়েছি, আজ বল। প্রশ্ন শুনে খানিক থমকালো প্রিয়তা। অতীত জীবনের সেই অভিশপ্ত দিনগুলোকে সে কিছুতেই মনে করতে চায় না। নো নেভার। কি রে বল। প্রিয়তা ঠোঁট এলিয়ে হাসলো, কথা কাটাতে বলল, ধুর,
কি হবে ওসব পুরনো কাসুন্দি ঘেটে? আমি ওসবে কিছুই মনে রাখিনি। তাও যখন এত করে জানতে চাইছিস, চল তোকে এক বাক্যে উত্তর দিই। ভ্রু কুঁচকে এলো অন্যতমার। এত বড় কাহিনী এক বাক্যে কিভাবে বলবে? কেমনে পসিবল? চল দেখাচ্ছি। দুজন গল্প করতে করতে চলে এসেছে ইউনিভার্সিটির পার্কিং লটে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে প্রণয়। চোখে কালো সানগ্লাস, হাতের কবজিতে চকচক করছে রোলেক্স ব্যান্ডের ঘড়ি, কালো শার্টের হাতা গুটিয়ে কোনোই অবধি, ব্ল্যাক ফর্মাল শার্টের সাথে ফুল ব্ল্যাক ফর্মাল প্যান্টের তাকে দেখাচ্ছে স্বপ্ননগরের কোনো এক কল্পিত সুপুরুষ। তার সুনিপুণ ভঙ্গিতে দাঁড়িয়ে ফোন স্ক্রল করার ঢংটাই কেমন অভাবনীয়। দেখা মাত্রই মন হারাতে বাধ্য হবে যে কোনো তরুণীর। প্রিয়তার সাথে কথা বলতে বলতে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল অন্যতমার। পার্কিং লটে পা রাখা মাত্রই জীবনের সব থেকে বড় ক্রাশটা সবে সবে খেয়ে বসলো বেচারি। প্রণয় ভাই। বেশ খানিক দূরত্বে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকলো প্রিয়তা। ফোন থেকে চোখ উঠিয়ে সামনে তাকালো প্রণয়। প্রাণ পাখিটাকে দেখা মাত্রই ঠোঁটে ফুটে উঠল বিস্তর হাসি। প্রণয়কে দেখে খুশিতে লাফিয়ে উঠল প্রিয়তা। অন্যতমাকে ফেলে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। তপ্ত হেসে বুকের সাথে মিশিয়ে নিল প্রণয়, আদুরে কণ্ঠে শুধালো, পরীক্ষা ভালো হয়েছে ময়না পাখি? প্রিয়তা উপর নিচ হ্যাঁ সূচক মাথা দুলালো। ভেরি গুড। এসব দৃশ্য দেখে হতবাক হয়ে গেল অন্যতমা। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না সে। কানাডায় থাকাকালীন 1000 ছেলের প্রেম প্রস্তাব রিজেক্ট করেছে যে মেয়েটা, এমনকি ছেলেদের সাথে কথা পর্যন্ত বলতো না যে মেয়েটা, সে কোনো পুরুষের এত কাছে দাঁড়িয়ে আছে, আবার হেসে হেসে কথা বলছে। এসব দেখে হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম অন্যতমার। প্রিয়তা অন্যতমার দিকে ফিরে বলল, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। নির্বোধের মতো এগিয়ে গেল অন্যতমা। প্রণয় ভ্রু কুঁচকে তাকালো। প্রশ্ন করার পূর্বেই প্রিয়তা বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড। অন্যতমা হাঁ করে তাকিয়ে আছে প্রণয়ের মুখের দিকে। এত লম্বা ছেলেটা, তপ্ত রোদের চেহারা দেখতে কষ্ট হচ্ছে, তবু হাঁ করে গিলছে অন্যতমা। উনি আমার প্রণয় ভাই, অন্যতমা আমার পৃথিবী, আমার স্বামী, আমার সবকিছু। প্রিয়তার কথা শুনে মনের আকাশের রঙিন বেলুনটা ফাটাস করে ফেটে গেল অন্যতমার। মাত্র প্রেমে পড়ে নগদে ছ্যাঁকা খেয়ে গেল মেয়েটা। মুখ ঘুরিয়ে অবাক চোখে তাকালো প্রিয়তার দিকে, যেন চোখের ইশারায় জানতে চাইল সত্যি। মাথা নাড়িয়ে পুনরায় সম্মতি জানালো প্রিয়তা। অন্যতমা মুগ্ধ চোখে তাকালো প্রণয়ের দিকে। এই মানুষটার আদর যত্ন আর ভালোবাসা সম্বন্ধে কত শুনেছে অন্যতমা। সেই মানুষটা সুন্দর জানত, কিন্তু এতটা সুন্দর হবে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। সারা বিকেল ঘুরে প্রিয়তাকে নিয়ে বাসায় ফিরল প্রণয়। রাত 10টায় তুরস্কের ফ্লাইট। প্রিয়তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে প্রণয়, 1000টা শর্ত দিয়ে। অবশেষে রাজি হয়েছে প্রিয়তা। মুখ গোমরা করে গাড়ির পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে প্রিয়তা। ভাসা ভাসা চোখ দুটোতে ঘোর আপত্তি। হাত দুটো শক্ত করে ধরে রেখেছে তার প্রণয় ভাইকে। অসহায়ত্ব অনুভব করলো প্রণয়। এক হাত মাথার পেছনে রেখে ললাটে দীর্ঘ চুম্বন আঁকলো প্রিয়তমার। দু গালে হাত রেখে নরম গলায় বলল, আমি দ্রুত ফিরে আসবো জান। না গেলে হয় না? চোখে পানি চলে এলো প্রিয়তার। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি যাবো আর আসবো। আমি আমার জানকে কথা দিয়ে যাচ্ছি তো, আমি কি আমার জানকে ছাড়া থাকতে পারি? বুকে মাথা রেখে দু হাতে পেট জড়িয়ে ধরল প্রিয়তা। গাল ফুলিয়ে বলল, আমি ফোন করার সাথে সাথেই ফোন তুলবেন, তাড়াতাড়ি আসবেন, আর কোনো মেয়ের দিকে তাকাবেন না। হাসি পেল প্রণয়ের, তবুও হাসলো না। ফের প্রিয়তার কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা তাহলে আসি যান। প্রণয় যেতে ধরলে প্রিয়তা আবার হাত টেনে ধরল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মিস করবো অনেক। ছুটে এসে বুকে নিল প্রণয়। ইস, আমার জানটা আবার কাঁদে কেন? এই চোখে পানি দেখে কি যেতে মন চাইবে? আর কাঁদবো না, একটু নিচু হন। কেন? এত প্রশ্ন কেন করেন? নিজে তো তাল গাছের মতো লম্বা, নিচু করেন মাথাটা। অগত্যা আর বাক্য ব্যয় করলো না প্রণয়, মাথা নিচু করে দিল। প্রণয়ের পায়ের পাতায় ভর দিয়ে গলা উঁচিয়ে ধরল প্রিয়তা। মাথার চুল টেনে আরো নিচে নামালো। দু গালে হাত রেখে পুরুষালীর চৌড়া কপালে চুমু আঁকলো, শব্দ করে হাসলো প্রণয়।
গালে আর ঠোঁটেও চুমু আঁকলো। প্রিয়তা অতপর চুলগুলো পুনরায় ঠিক করে দিতে দিতে বলল, সাবধানে যাবেন। আচ্ছা, এবার যাই তাহলে ম্যাডাম। হুম। টাটা। প্রণয় টাটা দিয়ে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট লাগিয়ে পাশে তাকাতেই ভ্রু কুঁচকালো। এ কি, তুই এখানে? মনোযোগে ব্যাঘাত ঘটল শুদ্ধের। প্রিয়তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে চাইল প্রণয়ের দিকে, বিরক্তি নিয়ে বলল, এত এক্সপ্রেশন দেওয়ার কি আছে? কপালে সূক্ষ্ম ভাস আরো দৃঢ় হলো প্রণয়ের। ভ্রু নাচিয়ে জানতে চাইল, কোথায় যাবি? তুই যেখানে যাবি সেখানে। তুই জানিস আমি কোথায় যাব? হ্যাঁ। আর কোনো প্রশ্ন করলো না প্রণয়। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল শিকদার বাড়ির সীমানার বাইরে। চুপচাপ ড্রাইভ করছে প্রণয়। পাশে বসে নেক্সট 1 উইকের সব শিডিউল ক্যান্সেল করছে শুদ্ধ। প্রণয় হঠাৎ করে বলল, একটা ছোট্ট মেয়ের আবেগের সাথে এমন নিখুঁত অভিনয় করা কি ঠিক হচ্ছে? বিমার জিনিসটা তোর সাথে যায় না, এসবের কিন্তু কোনো দরকার ছিল না। ভালো যেহেতু বাসিস না, তাহলে বিয়েটা না করলেও পারতি। কল কেটে চোখ সরু করে তাকালো শুদ্ধ। প্রণয় ফের বলল, এখনো সময় আছে, এসব বাদ দে। শুধুমাত্র উদ্দেশ্য সাধনের জন্য আমার বোনকে এভাবে ব্যবহার করিস না। ভালো না বাসলে ছেড়ে দে। বিচলিত হলো না শুদ্ধ। সামনের পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলল, এখানে আমি কাউকে ব্যবহার করছি না। পুরো ব্যাপারটাই একটা অঘোষিত সমঝোতা বা ডিল। প্রিয়স্মিতা আমাকে বিয়ে করেছে নিজের স্বার্থে, আমি প্রিয়স্মিতাকে বিয়ে করেছি নিজের স্বার্থে। হিসাব বরাবর। এখানে কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারাও নিজের স্বার্থ সিদ্ধি শিকদার বাড়ির সবার বিশ্বাস অর্জন করতে হতো, আমাকেও নিজের স্বার্থে তার বিশ্বাস অর্জন করতে হতো। আর তুই তো জানিস আমি আমার উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু করতে পারি। কিন্তু এসব করে তোর স্বার্থটা কোথায়? এছাড়া সব মিথ্যে হলে মেয়েটার ভালোবাসা কিন্তু মিথ্যে নয়। কিন্তু তোর দিক থেকে তো ফাক ইউর লাভ। স্বার্থ তো আছেই, বিরাট বড় স্বার্থ আছে। এটা আমার জীবন মরণের প্রশ্ন। ওকে আমি কিছুতেই ওর লক্ষ্যে সফল হতে দেব না। তোর স্বার্থের সম্বন্ধে আমি জানতে চাই না। শুধু বলবো, কোনো কিছু করেই ভবিতব্যকে আটকাতে পারবি না। যা হওয়ার তা নিশ্চয়ই হবে। হয়তো মাঝে একটু ঝামেলা হবে, কিন্তু যা অবধারিত তা তো হবেই। শুদ্ধের ভেতর নড়ে উঠল, তবে মুখভয় শান্ত। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, প্রাণ থাকতে এমনটা হতে দেব না। আমার নিজের জন্য হলেও তোকে আমায় বাঁচাতেই হবে। তুমি মরলে আমার জন্য মরে যাবে, আর তার কিছু হলে আমিও মরে যাব। তোর সাথে আমাদের জীবন জড়িয়ে আছে, তোকে তো বাঁচতেই হবে।